বন্ধুরা, আজ তোমাদের জন্য একেবারে নতুন কড়াকড়ি ভিডিও নিয়ে চলে এলাম। বন্ধুরা, আমি তোমাদের ভালোবাসার গার্লফ্রেন্ড রেখা। আজ আমি শোনাতে চলেছি আমার গ্রামের এক জমিদার বাড়িতে আমার ও দুই বান্ধবীর সাথে ঘটে যাওয়া এক বিশাল কাহিনী। আমার বয়স 23 আর আমার বাবার বয়স 52 বছর। বাবা আগের মতো করে আর কাজও করতে পারত না। তারপর একদিন হঠাৎ বাবার কাজটাও চলে যায়, আর আমাকে বিয়েটাও দিতে পারল না। ভাবলাম, যেহেতু দুই বান্ধবী জমিদার বাড়িতে কাজ করে, আমিও কাজ করব। তারপর ওদের বলে কাজে লেগে গেলাম। তারপর থেকে জমিদারের ছেলে আমাকে যখনই দেখে চোখ ফেরাতো না, তখনই ভাবলাম আমার কাজ হয়ে যাবে। আমার শারীরিক চাহিদাও দিন দিন বাড়তে থাকল। জমিদার রাজেশ মালহোত্রা, তার একমাত্র ছেলে রঞ্জন মালহোত্রা সবে কলেজের ছুটিতে বাড়ি এসেছে। বাড়ি ফিরে দেখে 3 জন কাজের মেয়ে তার বাড়িতে কাজ করছে। একদম টপ লেভেলের দেখতে, যে দেখবে তারই পানি ঝরবে। রঞ্জন মনে মনে ফন্দি আঁটল, এক এক করে 3 জনের সাথে নিষিদ্ধ সম্পর্ক করবে। তারপর খেলা হয় শুরু। বন্ধুরা, এই গল্পে ডুব দেওয়ার আগেই বলে রাখি, লাইক শেয়ার করতে ভুলবেন না, এবং আমাদের ইউটিউব চ্যানেলে প্রতিদিন দুপুর 2টায় ও সন্ধে 7টায় ভিডিও দেখতে হলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে বন্ধু হয়ে পাশে থেকো। আশা করি শেষ অবধি শুনলে তোমাদের মাথা ঠিক থাকবে না, পানি টপ টপ ঝরবে। তাহলে শোনো বন্ধুরা, বহু বছর আগের কথা। নদিয়ার এক প্রাচীন জমিদার বাড়ি, মালহোত্রা হাউস। সময়টা যেন থেমে আছে সে বাড়ির দালান কোঠায়, অন্দরমহলের অলিগলিতে আর বিশাল উঠোনে। জমিদার রাজেশ মালহোত্রা ছিলেন এক প্রভাবশালী মানুষ। তার ছিল একমাত্র পুত্র রঞ্জন। রঞ্জন ছিল শহরে পড়ুয়া, কিন্তু ছুটির সময় সে বাড়ি ফিরলেই জমিদার বাড়ির বাতাস যেন একটু গাঢ় হয়ে উঠত। তার চোখে ছিল কৌতূহল, মনে ছিল একরাশ আগুন যা ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল বাড়ির অলিগলি জুড়ে। এই বাড়িতে ছিল 5 জন চাকর বাকর। তাদের মধ্যে 3 জন ছিল তরুণী, ঝুমা, রেখা আর মধুশ্রী। বয়সের সীমায় তারা 21 থেকে 25-এর মধ্যে, আর রূপে যেন চোখ ফেরানো দেয়। ঝুমার চোখে ছিল এক ধরনের বিদ্যুৎ, রেখার ঠোঁটে হাসি লুকানো বিষ, আর মধুশ্রীর নরম গলায় ছিল অনুচ্চারিত আহ্বান। রঞ্জন প্রথম দেখেই বুঝেছিল এই 3 জনকে আলাদাভাবে খেলবে। যখন এক সন্ধ্যাবেলা উঠোনে বসে চা খাচ্ছিল, ঝুমা এসে তার কাপ ধরিয়ে দিলেও হাত ছুঁয়ে গিয়েছিল এক মুহূর্তের জন্য। সেই ছোঁয়া, সেই চোখে চোখ রাখা, সবকিছুতে যেন একটা নীরব আগুন জ্বলে উঠল। রাতের গভীরে যখন সবাই ঘুমিয়ে পড়ে, রঞ্জনের ঘুম আর আসে না। জানালার ফাঁক দিয়ে সে দেখে নিচে উঠোনে কে যেন একা হাঁটছে, ময়লা কাপড় পরা শরীর, কাঁধে জলভরা কলসি মধুশ্রীর। সে রাতেই রঞ্জনের ভিতরে একটা অজানা আকর্ষণ জন্ম নেয়। জমিদার বাড়িতে শুধু জমি নয়, পাপও ছিল উত্তরাধিকারের। রাত তখন প্রায় 1:30। জমিদার বাড়ির সব আলো নিভে গেছে। কেবল বাতাসে হালকা বেলফুলের গন্ধ ভেসে আসছে বাগান থেকে। রঞ্জন ঘুমোতে পারছে না। জানলার বাইরে চোখ ফেলে সে দেখে উঠোনের কিনারায় সেই মধুশ্রী দাঁড়িয়ে। অন্ধকারে তার পিঠে চাঁদের আলো পড়ছে। সে তখন কলসি হাতে পুকুর ঘাটের দিকে হাঁটছে। কৌতূহল চেপে রাখতে না পেরে রঞ্জন আস্তে করে দরজা খুলে বেরিয়ে পড়ে। নরম পায়ের শব্দে ধরা না পড়ে সে ছায়ার আড়ালে ঘাট পর্যন্ত চলে যায়। মধুশ্রী তখন পায়ের নিচে জলে গামছা ধুয়ে নিচ্ছে। হঠাৎ পেছনে রঞ্জনের উপস্থিতি টের পেয়ে সে চমকে উঠে, কিন্তু কিছু বলে না। চোখে চোখ পড়ে দুজনের। তুমি এই রাতে এখানে? মধুশ্রী গলা কাঁপতে কাঁপতে বলল। তুমিও তো এসেছ? রঞ্জনের ঠোঁটে অদ্ভুত এক হাসি। দুজনেই জানে এই সময় এই জায়গা তাদের থাকার কথা না, কিন্তু নিষিদ্ধ জিনিসেই আকর্ষণ বেশি। রঞ্জন ধীরে ধীরে এগিয়ে যায়। 1 পা 2 পা। মধুশ্রী পিছু হটে না। তার চোখে ভয় নেই, শুধু ধরা পড়ে এক অদ্ভুত প্রশ্রয়। একটা নিঃশব্দ মুহূর্তে রঞ্জনের আঙুল ছুঁয়ে যায় মধুশ্রীর কাঁধ। তার শরীর কেঁপে ওঠে। মাটির কলসি ধীরে ধীরে হাত থেকে পড়ে যায়, জল গড়িয়ে পড়ে পাথরের উপর। যেন প্রতীক হয়ে যায় সেই রাতের দৃশ্য। আমার কি আসা উচিত হয়নি? রঞ্জনের গলা নিচু করে বলল। হয়তো না, তবুও তো তুমি এসেছ। মধুশ্রী অদ্ভুত চোখে ঝিলিক দিয়ে বলল। এরপর বাকিটা এক দীর্ঘ রাতের গল্প, শুধু শরীরের নয়, গভীর মানসিক ভাঙচুরের। পুকুর ঘাটের পেছনের পরিত্যক্ত গজালঘর হয়ে ওঠে তাদের মিলনের প্রথম সাক্ষী। মধুশ্রী সেদিন বলেছিল, আমি জানি তুমি খেলছ, কিন্তু আমি তবুও আসতে দিয়েছি। কেন জানো? কেন? কারণ আমি জানি আমার জীবনেও আগুন আছে। তফাৎ শুধু এই যে আমি পোড়াতে জানি না। এই ছিল প্রথম রাত।
তারপর দ্বিতীয় দিন রাতে বাড়ির পেছনের ঘন আমবাগানে আজ মধুশ্রী দাঁড়িয়ে। তার সারা শরীর ঘামে ভিজে গেছে। রঞ্জন জানে সে অপেক্ষা করছে ঠিক আগের রাতের মতো। কিন্তু আজ যেন মধুশ্রী একটু বদলে গেছে। তোমার ছোঁয়ায় আমি জ্বলি, আবার নিভেও যাই, রঞ্জন বলে। রঞ্জনের হাত তার গলায়, ঠোঁটে, তারপর কোমরে নেমে আসে। গাছের পাতার ফাঁক দিয়ে চাঁদের আলো পড়ে ওদের গায়ের উপর। মাটি থেকে চিৎকার আসে না, শুধু শ্বাস ফেলার শব্দ। রঞ্জনের ঘরের আয়না আজ যেন অন্য কিছু দেখায়। মধুশ্রী চুপ করে দাঁড়িয়ে, তার শরীর জড়ানো একখানা পুরনো শাড়ি, ভেজা চুলে জল গড়িয়ে পড়ছে। রঞ্জন তাকে পেছন থেকে জড়িয়ে ধরে। তুই ভয় পাচ্ছিস না? ভয় পাইনি বলেই তো আসি বারবার, কি মধুশ্রী বলল। সেই রাতে মোমবাতির আলোয় তারা একে অপরকে খুঁজে পায়, নিজেদের সবচেয়ে ভাঙা অংশে। যত গভীরে তারা যায় ততই বোঝে এটা আর শুধু শরীর নয়, এটা এমন কিছু যেটা হয়তো একদিন শেষ করে দেবে দুজনকে। বাড়ির পুরনো রান্নাঘরে কখনো চুলা জ্বলে না, আর সবাই ভুলে গেছে এর অস্তিত্ব। সেখানেই আজ রাতটা কাটছে মধুশ্রী আর রঞ্জনের। বাইরে ঝড় বয়ে যাচ্ছে, বাতাসে দরজা ঠাপ ঠাপ করে খুলছে। মধুশ্রী হঠাৎ বলে ওঠে, আমি জানি তুমি শুধু আমায় চাও না, তোমার চোখে রেখাও পড়ে গু। রঞ্জন চমকে ওঠে। মধুশ্রী কাছে আসে, ঠোঁটে ঠোঁট রাখে, কিন্তু এবার আলাদা, যেন কিছু একটা শেষ করে দেওয়ার চুম্বন। সে রাতে ওদের ভালোবাসায় আগুন ছিল, কিন্তু বাতাসে ছিল ঈর্ষা আর ভয়। রঞ্জনের মনে তখনও একটাই প্রশ্ন, ঝুমা ও রেখাকে কিভাবে বাগে আনা যায়। ঝুমা ছিল আলাদা। তার চোখে ছিল বিদ্রোহ, ঠোঁটে কটাসুর হাসি। রঞ্জনের সাথে তার ছিল খুনসুটি দূরত্ব আর এক অদ্ভুত আকর্ষণ। একদিন সকালে বাড়ির পাশের পুরনো কুঠিরে ঝুমা জামাকাপড় শুকাতে গিয়েছিল। রঞ্জন সেখানে গিয়েই দরজা বন্ধ করে দিল। ঝুমার চোখ জ্বলে উঠল, কি করছেন আপনি? কেউ দেখে ফেললে? রঞ্জন তার হাত চেপে ধরে বলে, তুই কি আসলে আমায় দেখতে আসিস না রোজ আমার ঘরে জানালার পাশে দাঁড়িয়ে? ভাবিস আমি বুঝি না? এরপর যা হয় তা হয় নীরবতার ভিতর। রঞ্জনের হাত ঝুমার শরীরে, সেই ভেজা শাড়ি আর কুঠিরের নরম ধুলোমাটির গন্ধ, সব মিলিয়ে এক নিষিদ্ধ খেলা শুরু হল। রাতে তখন বাড়ির সবাই ঘুমিয়ে। ঝুমা চুপচাপ রান্নাঘরের পেছনের টালির ঘরে ঢুকে। রঞ্জন আগেই ডেকে অপেক্ষায় ছিল। এইসব রাতগুলো কেমন যেন গা ছমছমে, চাঁদের আলো নেই, কেবল শরীরের গন্ধ আর নিঃশ্বাসের শব্দ। আপনি আবার ডাকবেন ভাবিনি, ঝুমা ফিসফিস করে বলে। সেই রাতে ঝুমা আর রঞ্জনের শরীরের খেলা এক নতুন মাত্রা নেয়। রঞ্জন বুঝে যায় ঝুমা যেন নিজেও পুড়তে চায়, ভাঙতে চায়, তবুও সেই খেলার অংশ হতে চায়। সকালে উঠোনে কাপড় শুকাতে দিতে এসে রেখা দেখে কুঠিরের দরজা ভেজানো। ভেতর থেকে বেরিয়ে আসে ঝুমা, চুল এলোমেলো, চোখে হালকা ঘুম, আর পায়ে জুতোর শব্দ নেই। পেছন পেছন বেরিয়ে আসে রঞ্জন, জামার বোতাম খোলা। রেখা দাঁড়িয়ে দেখে কিছু না বলে ফিরে যায়। কিন্তু তার চোখে তখন এক অদ্ভুত আগুন। রেখা ভাবতে থাকে আজ মধুশ্রী, কাল ঝুমা, আর পরশু। তবুও তার চোখে একটা অন্য ধরনের চাহনি, ভয় নেই, রাগ নেই। যেন সে নিজেই এবার খেলায় নামতে চাইছে। রঞ্জনের চোখে এখন ঘোর নারী নেশা। রেখা দেখেই বুঝল, এখন আর কেউ বিশেষ নয়। রঞ্জনের মনে শুধু একটাই কথা, চোখের সামনে যাকে পাবো তাকেই ভোগ করব। এই আমি রঞ্জন মালহোত্রা। বাড়ির সব অলিগলি, সব পেছনের ঘর, রান্নাঘর থেকে গুদামঘর, প্রতিটা কোণ যেন তার খেলাঘর হয়ে উঠেছে। চোখে আগুন, শরীরে পিপাসা, আর মন সে তো অনেক আগেই পুড়ে ছাই। ঠিক তখনই খেলাটা শুরু করে রেখা। রেখা এতদিন নীরবে দেখেছে সব, এক এক দিন এক এক মেয়ে রাতভর কান্না করে ঘরে ফিরে যাচ্ছে। তার ঠোঁটে হাসি, কিন্তু চোখে ভয়ানক শীতলতা। এক সন্ধেবেলা রঞ্জন হঠাৎ দেখে রেখা তার ঘরে এসেছে। পেছন থেকে এসে দরজা বন্ধ করে দিয়েছে। গায়ে পরা পাতলা শাড়িটা যেন ইচ্ছাকৃতভাবে ঘামে ভিজিয়ে রেখেছে। তুই এখানে? রঞ্জন চমকে ওঠে। রেখা বলল, তুমি তো এখন সবাইকে চাও। আমি ভাবলাম আমার পালা কবে আসবে। রঞ্জনের চোখ চকচকে হয়ে ওঠে। আজই আসুক, এখনই। রঞ্জন বলল, তোকে পেলে আমি এখনই ধন্য হব। রেখা তার ঠোঁটে আঙুল রাখে। না রঞ্জন বাবু, আগে একটা ছোট্ট কাজ আছে। একটা কাগজে সাইন করতে হবে। রঞ্জন একটু থেমে বলল, কি কাগজ? রেখা বলল, তোমার জমিদার বাড়ির সম্পত্তির, ব্যবসা, সব কিছুর মালিকানা আমার নামে লিখে দাও। এরপর যত রাত চাও, যত খেলা চাও, আমি তোমার। রাত হোক বা সকাল হোক, উঠোন হোক বা ঘর হোক, বাথরুম হোক বা বাড়ির ছাদ বা বগানে, যেভাবে চাও সেভাবে পুড়তে পারো আমাকে।
আমি সব সহ্য করে ফেলব। রঞ্জনের গলা শুকিয়ে আসে শুনে। শরীর চাইছে কিন্তু মস্তিষ্ক দ্বিধায়। রেখা তখন আরও কাছে এসে ফিসফিস করে বলে, আমাকে চাও? তবে আগে সব কিছু লিখে দাও। আমি তোমার খেলনা হয়ে যাব, কিন্তু পুরো বাড়িটার চাবি আগে চাই আমার। রঞ্জনের কাপা হাতে সই, আর রেখার ঠোঁটে সেই অভিশপ্ত হাসি, যেই হাসির অর্থ শিকারীর হাতে শিকার। সব সই হয়ে গেছে। সব সম্পত্তি এখন রেখার নামে। রঞ্জনের মুখে একটা তৃপ্তির হাসি, ভাবছে এবার তো রেখাও আমার খেলনার মতো থাকবে কি। কিন্তু খেলাটা তো এবার রেখার হাতে। এরই মধ্যে কয়েকটা রাতে রঞ্জনের সেই পুরনো লালসা ফিরে আসে। ঝুমাকে আবার ডেকে নেয় সে। পুরনো সেই আমবাগানে এক নিষিদ্ধ খেলার রাত। ঝুমার শরীরের খাজে আবার ডুবে যায় রঞ্জন। ভুলে যায় যে এখন তার কিছুই নেই। এরপর মধুশ্রীকে একদিন ভোরবেলা তার ঘরে টেনে নেয়। তুই ছিলি প্রথম, আজ আবার এক রাত আমার হবি, রঞ্জন বলল। মধুশ্রী চোখ বন্ধ করে ভেতরে শুধু একটা শেষ টান অনুভব করল। রঞ্জনের দেহ চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে তার শক্তি যেন ক্ষয় হতে থাকল। এবং তখন রেখা নামে খেলার আসল চরিত্রে। রেখা এখন শুধু নারী নয়, সে এক ভয়াল অভিশাপ। প্রতিদিন সকালে তার শরীর থাকে রঞ্জনের বিছানায়। প্রতিদিন দুপুরে সে রঞ্জনকে স্নান করিয়ে আবার খেলায় ডুবিয়ে দেয়। রাত হলে সে নিজে থেকে রঞ্জনের গায়ে উঠে বলে, তুমি তো এখন আমার, শুধু আমার পুতুল, যতক্ষণ না তুমি একেবারে শেষ হয়ে যাও। রঞ্জনের শরীরে আর আগের মতো শক্তি নেই। সে আর হাঁটতে পারে না, কাঁধ ঝুঁকে পড়েছে। চোখের নিচে কালি, হাত কাঁপে, তবু ও রেখা তার ঠোঁটে বিষ ঢালেতে ছাড়ে না। রঞ্জনের শরীরে আগুন জ্বালাবার চেষ্টা করে বারবার। রেখা ভাবত এই আগুনেই রঞ্জনকে শেষ করলে সব সম্পত্তির মালিক আমি হব। রঞ্জন একদিন সকালে চোখ খুলে দেখে সে আর উঠে দাঁড়াতে পারছে না। রেখা তখন আয়নার সামনে দাঁড়িয়ে, গলায় সোনার হার পরে লালপাড় শাড়িতে। সে ঘুরে বলে, তুমি চেয়েছিলে শরীর, আমি চেয়েছিলাম সবকিছু। তুমি পেয়েছ কয়েক রাত, আর আমি পেয়েছি তোমার পুরো জীবন। রঞ্জনের চোখে জল, ঠোঁটে রক্ত, শরীর নিঃশেষ। এখন সে আর রঞ্জন জমিদার মালহোত্রা নয়। সে শুধু একটা ধ্বংসপ্রাপ্ত শরীর, যা রেখার হাতে গড়া এক জীবন্ত ভাঙা পুতুল। রঞ্জনের শরীর এখন আরও ভেঙে পড়েছে, মন আর শরীর দুটোই শেষ। তবু এক সকালে সে তার বাবার ঘরে হেঁচড়ে হেঁচড়ে গিয়ে পড়ে পড়ে কাঁদে, বাবা, আমি সব ভুল করেছি। মধুশ্রী, ঝুমা আর রেখা সবার সাথে নিষিদ্ধ সম্পর্ক করেছি, তবে সব সম্পত্তি রেখা চালাকি করে তার নামে লিখে নিয়েছে। রাজেশ মালহোত্রার মুখ থমথমে। তিনি কিছু না বলে শুধু বলেন, দেখি ওই কাগজগুলো এনে দেখি। রেখা তখনও ভাবছে সেই মালকিন। সেই সময় দরজায় কড়া নেড়ে রাজেশ বলে, তুই এই বাড়ির কেউ না, কাগজ দেখু। রেখা হেসে বলে, সবকিছু আমার নামে সই করা তোমার ছেলের হাতেই। এখন থেকে আমি এই বাড়ির মালকিন। রাজেশ পেপারগুলো হাতে নিয়ে একটু চোখ রাখেন। তারপর গম্ভীর গলায় বলেন, এগুলো তো সব নকল, স্ট্যাম্প নকল, সিগনেচার জাল। এই সব দিয়ে তুই কিছুই নিতে পারবি না। রেখার মুখের হাসি হঠাৎ থমকে যায়। না না না, এটা হতে পারে না। রাজেশ দম নিয়ে গর্জে ওঠে বলে, তুই আমার ছেলের জীবন নষ্ট করেছিস, আর এখন তুই নিজের সঙ্গে কুব্যবহার করিয়ে এখন আমাদের বাড়ি নিতে এসেছিস। এই মুহূর্তে এই বাড়ি ছাড়। রেখা কিছু বলতে যায়, তখন রঞ্জন উঠে দাঁড়ায়। সেই দুর্বল শরীর, কিন্তু চোখে আগুন। তুই তো আমার শরীর শেষ করেছিস, কিন্তু এখন আমি শুধু এক শরীর না, আমি আবার সেই রঞ্জন যে তার ভুল শোধরাবে। ঝুমা, মধুশ্রী আর অন্য কাজের লোকেরা সবাই দাঁড়িয়ে, তাদের চোখে ঘৃণা, অপমান আর একটু স্বস্তির ছায়া। রেখাকে টেনে হিঁচড়ে বের করে দেওয়া হয় মালহোত্রা হাউস থেকে। তার লাল শাড়ি ধুলোয় গড়াগড়ি খায়, চোখে জল, ঠোঁটে আর কোনো হাসি নেই। এই বাড়ি আমার ছিল, আমারই থাকবে, সে চিৎকার করে বলে। রাজেশ মালহোত্রা শুধু বলেন, ভুলে যাবি না, ভুয়ো কাগজ দিয়ে কখনো কারো ইতিহাস লেখা যায় না। রেখা এখন রাগে পুড়ে ছাই। রেখাকে বের করে দেওয়ার কয়েক সপ্তাহ পর রঞ্জন ধীরে ধীরে সেরে উঠছে। বাড়ির লোকেরা স্বস্তিতে ভেবেছে হয়তো খারাপ সময়টা গেছে। ঠিক তখন একদিন দুপুরে রেখা ফিরে আসে। তার চোখে রাগ নয়, ঠোঁটে কুটিল মায়া, আর গলায় একটাই কথা, তোমরা কি ভেবেছিলে আমি শেষ?
তবে জানো, আমি রঞ্জনের সন্তান গর্ভে নিয়েছি। তোমরা যদি সামাজিকভাবে আমার জায়গা না দাও, আমি আইনের পথে যাব। সবাই চুপ। রঞ্জনের মুখ বিবর্ণ। রাজেশ মালহোত্রা দাঁড়িয়ে বলেন, সন্তান যদি সত্যি হয় বিয়ে করতে হবে রঞ্জনকেই। আমরা অপমান করব না কোনো শিশুকে। বাড়িতে তুমুল আলোচনার পরে বিয়ের তারিখ পড়ে যায় পরবর্তী সপ্তাহে। ঝুমা ও মধুশ্রীর কপালে আগুন বিয়ের কথা শুনে জানার পর তাদের বুকের ভিতর যেন ছ্যাঁকা খেতে লাগল। ঝুমা বলে, ওর পেটে যদি বাচ্চা থাকে সেটা যদি মিথ্যে হয়? মধুশ্রী ফিসফিস করে বলে, তাহলে এই বিয়ে থামাতে পারব গো। দুজনে পরিকল্পনা করে রেখার ডাক্তার রিপোর্ট সংগ্রহ করার জন্য একজন যায় ক্লিনিকে, আরেকজন রেখার ঘরে ঢুকে প্রমাণ খোঁজে। তাদের চোখে একটাই আগুন। আমরা তো শুধু শরীর নয়, আমরা ভালোবেসেছি রঞ্জনকে। এখন আমাদেরও লড়তে হবে। বিয়ের মণ্ডপে রঞ্জন বসে আছে, মুখে কোনো হাসি নেই। রেখা এসেছে লাল কনসা শাড়িতে, চোখে কাজল, ঠোঁটে বিষাক্ত শান্তি। সব চলছে ঠিকঠাক। তখনই ঝুমা ও মধুশ্রী একসাথে সামনে আসে। এই বিয়ে বন্ধ হোক। সবাই চমকে ওঠে। ঝুমা চিৎকার করে বলে, রেখা মিথ্যে বলেছে, ও গর্ভবতী নয়। এটা ছিল একটা চাল, শুধু বিয়ের জন্য। মধুশ্রী প্রমাণ তোলে হাতে ডাক্তারের রিপোর্ট। রেখার শরীরে কোনো গর্ভধারণ নেই, সব মিথ্যে, সব সাজানো গু। এক মুহূর্তে গোটা পরিবেশ জমে যায়। রঞ্জনের চোখ ছানা বড়া। রাজেশ গর্জে ওঠে বলে, এই মেয়ে আবার আমাদের সঙ্গে খেলতে এসেছে। এবার পুলিশে দিচ্ছি। রেখা এবার প্রথমবার কাঁপে, গলার আওয়াজ হারায়। তার লাল শাড়ি যেন আগুনে জ্বলছে। সাত পাক বন্ধ, সাত দিক খুলে গেল। রঞ্জন উঠে দাঁড়িয়ে বলে, আমি এবার সত্যি ভালোবাসা খুঁজব। ঝুমা, মধুশ্রী, তোরা না থাকলে আমি আজও অন্ধ থাকতাম। কিন্তু রেখা যখন অপমানে মণ্ডপ থেকে বেরিয়ে যেতে চায়, তখন হঠাৎ এক পুলিশ অফিসার মণ্ডপে ঢোকে। স্টপ! ওই রিপোর্ট ভুয়া নয়। রেখা আসলেই গর্ভবতী। সেই রিপোর্ট আমরা সরকারি হাসপাতাল থেকে পেয়েছি। রক্তে মিল আছে বাচ্চা রঞ্জনেরই। সবাই তো হয়ে যায়। রঞ্জনের মুখ বিবর্ণ। মধুশ্রী আর ঝুমার মুখ তীব্র রাগে লাল। ঝুমা বলে, ও যদি গর্ভবতী হয়, আমরা তো ওর আগে সম্পর্ক করেছি রঞ্জনের সঙ্গে, তাহলে আমাদেরও পরীক্ষা করতে হবে। মধুশ্রী বলে, পরীক্ষা করাতে হবে এখনই। হাসপাতালে রিপোর্ট। এক সপ্তাহ কেটে যায়। ঝুমা ও মধুশ্রী দুজনেই পরীক্ষার রিপোর্ট নিয়ে মালহোত্রা বাড়িতে ফেরে। রাজেশ মালহোত্রা ঘরে বসে আছেন। ঝুমা ধীরে উঠে বলে, আমার পেটে তোমার নাতিগু। মধুশ্রীও বলে, আমার গর্ভেও তোমার নাতিগু। তিনটি নারী, তিনটি প্রাণ, তিনজনেই এক পুরুষের বীজ ধারণ করে আছে। রঞ্জন একেবারে নিশ্চুপ। ঘরের পরিবেশ এমন যেন একটা বিস্ফোরণ হলো ঠিকঠাক মতো। রাজেশ মালহোত্রা উঠে দাঁড়ান। চোখে অগ্নি, কিন্তু ঠোঁটে কণ্ঠস্বর থিতু। আমার পরিবারে এই অশান্তি, এই লজ্জা সব তোমার কারণে রঞ্জন। কিন্তু এখন এরা কেউ অপরাধী নয়। তিনজনেই গর্ভে বহন করছে আমার রক্তের বংশোদ্ভূত। রেখা, মধুশ্রী, ঝুমা, তিনজনেরই চোখে জল। রঞ্জন বলে, আমি জানি আমি ভুল করেছি। রঞ্জন এতদিন ভেবেছিল সে শুধু খেলা করছিল, কিন্তু এখন জীবন এসে গলা চেপে ধরে বলছে, তোর প্রতিটি খেলায় এখন একটা করে প্রাণ জড়িয়ে গেছে। তিনজন নারী, তিনজনেরই গর্ভে জীবন। রেখা আইন নিয়ে জিতেছে। এবার ঝুমা ও মধুশ্রীও আইন দেখিয়ে বলে, তুমি শুধু রেখাকে বিয়ে করে দায় সারলে হবে না। আমরাও গর্ভবতী। তাহলে আমাদের সম্মান কোথায়? আমাদের সন্তানের অধিকার কোথায়? রঞ্জন বলে, একটা বিয়েতেই আমি ক্লান্ত, আর দুটো বিয়েতে কি সমাজ মেনে নেবে? ঝুমা বলে, তুমি যখন শারীরিক সম্পর্ক করেছিলে তখন সমাজের কথা ভাবনি। এখন যদি সত্যিই দায়িত্ববান হতে চাও, তবে আমাদের অধিকার দাও। মধুশ্রী চুপচাপ একটা নোটিশ তুলে ধরে। সেখানে পরিষ্কার লেখা আছে, নারীর সম্মানের কথা ভেবে একাধিক স্ত্রীর জন্য বিশেষ অনুমতি দেওয়া হয় যদি তার গর্ভে শিক্ষিত সন্তান থাকে। রঞ্জনের মাথায় বাজ পড়ে। রাজেশ মালহোত্রা এবার আর বাধা দিলেন না। তিনি বলেন, তুই যেমন জীবনে সবকিছু নিজের মতো করেছিস, এবার এই তিন নারীকেও সম্মান দিতে শিখ। তোর তিন সন্তান আসছে।
এখন পালিয়ে নয়, গড়তে শিখু। তারপর তাদের বিয়ে পর্ব শুরু হলো, এক পাণ্ডব, 3 দ্রৌপদী। একসাথে 3টি বিয়ের আয়োজন। মলহোত্রা হাউস আলোয় আলোয় ভরে গেছে। প্রথমে রঞ্জন বিয়ে করে রেখাকে, তারপর মধুশ্রী, তারপর ঝুমাকে। 3টি মঙ্গলসূত্র ঝুলে পড়ে এক পুরুষের গলায়। 3 নারীর কপালে সিঁদুর আর 3টি হৃদয়ে একরাশ দ্বন্দ্ব। তারা সবাই একসাথে থাকবে, একই ছাদের নিচে। এবার শুরু হলো একটা নতুন সংসারের খেলা। একদিকে 3টি সন্তান, যাদের বয়স এখন 5 বছর। একই ছাদের নিচে 3 বউ, রেখা, ঝুমা, মধুশ্রী। বাইরে থেকে দেখে সবাই বলবে এটা স্বর্গীয় সংসার। কিন্তু ভিতরে ভিতরে 3 জনেই আবার রঞ্জনকে একান্তভাবে পেতে চায়, আবার গর্ভবতী হতে চায় তার 3 জন স্ত্রী। দাদুর কাছে বাচ্চা, ঘরে আগুনের খেলা। রাতের সময় মলহোত্রা বাড়ির দোতলার ঘরে। রাজেশ মলহোত্রা তাদের দাদু গল্প বলছেন 3 নাতিকে। তারা হাসছে, চিৎকার করছে, খেলা করছে। কিন্তু নিচের 3 ঘরে রেখা, ঝুমা, মধুশ্রী, তারা নিজেরা নিজের ঘরে এক একজন সেজে রয়েছে, এমনভাবে যেন রঞ্জন আজ রাতটায় ওখানেই যাবে। রেখা আয়নার সামনে বসে, রেশমের তৈরি পোশাকে, শরীরে গোলাপের গন্ধ। ঝুমা জানলার পাশে দাঁড়িয়ে চুল খুলে দিয়েছে, চোখে আগুন। মধুশ্রী বিছানায় গোলাপ ছড়িয়ে রেখেছে, হাতে দোপাট্টা, মুখে নিষিদ্ধ মায়া। 3 জনেই জানে আজ রাতটা যার ঘরে যাবে রঞ্জন, সেই হয়তো আবার মা হবে। সেই পাবে রঞ্জনের নতুন ভালোবাসা। রঞ্জন জানেই না কোন ঘরে যাবে। রঞ্জন নিজের ঘরে বসে আছে, মাথা চেপে ধরে। সে ভাবে, আমি তো একটা জীবন চেয়েছিলাম, এখন 3টা সংসার। আর আজ 3 জনেই চাইছে আবার গর্ভে সন্তান। রঞ্জন জানে না কার ঘরে গেলে কে খুশি হবে আর কে পরদিন রেগে আগুন হয়ে যাবে। রঞ্জন শেষে সে একটা চালাকি সিদ্ধান্ত নেয়। আজ আমি কারো ঘরে যাব না, বরং আমি নিজেই বাবার কাছে গিয়ে ছেলেদের সাথে থাকি বলে সে চুপচাপ চলে যায় উপরে। আর নিচে 3 জন বউ দাঁড়িয়ে থাকে রাতের ড্রেসে, কিন্তু ঘর ফাঁকা। 3 জনে একে অপরের চোখে তাকিয়ে বুঝে যায়, এইভাবে হবে না। আমরা এখন রঞ্জনকে ভাগ করব না, ওকে এক জায়গায় করতে হবে। পরদিন সকালে 3 জনের মুখে ঠান্ডা হাসি। 3 জনেই ভাবছে একই কথা, রঞ্জনকে আবার নিজের করে তুলতে হবে। আর তার জন্য দরকার নতুন কৌশল। ভালোবাসা নয়, এবার খেলাটা হবে দখলের। রাত গভীর। রঞ্জনের ঘর আলো ঝলমলে নয়, বরং আলোর নিচে ছায়ার খেলা। এক ঘরে 3 নারী, 3 বউ, রেখা, ঝুমা, মধুশ্রী। তারা কেউ আর আলাদা কিছু চায় না, তারা এখন চায় একসাথে রঞ্জনের শরীর, মন আর ভবিষ্যৎ। রঞ্জন ঘরে এসে দাঁড়ায়। তার চোখে এক আশ্চর্য শান্তি, যেখানে আগে ছিল বিভ্রান্তি, এখন আছে গ্রহণ। 3 নারী, 1 পুরুষ। তারা একে অপরের দিকে তাকায়। কোনো কথা নেই, শুধু চোখে অঙ্গীকার। সেই রাতে না কোনো লজ্জা, না কোনো দোষ, না কোনো দ্বিধা। 4 জন মিলে ভেসে যায় এক নিষিদ্ধ অথচ সম্মত একান্ত আত্মার খেলায়। একসাথে 5টা রুমে, কখনো বাথরুমে, কখনো জানালার পাশে, কখনো বিছানায়, আবার কখনো ঠান্ডা মেঝেতে, কখনো ছাদে বা বার বাগানে। এ যেন শরীর নয়, এক আত্মার বন্ধন। পরের দিন ভোরে 3 জনেই চুপচাপ দাঁড়িয়ে, তাদের চোখে একরাশ শান্তি, আর শরীরে হৃদয়ে নতুন প্রাণের স্পন্দন। পরীক্ষা করানো হয়। হ্যাঁ, 3 জনেই আবার গর্ভবতী। রঞ্জন এবার আর ভয় পায় না। সে হেঁটে এগিয়ে 3 নারীর সামনে দাঁড়িয়ে হাত ধরে সে বলে, তোমরা 3 জন আমার জীবনকে পূর্ণ করেছ। আজ আমি শুধু একজন মানুষ নই, আমি 3 নারীর স্বামী, 6 সন্তানের পিতা, আর এক অপরাধ থেকে মুক্ত আত্মা। শেষ দৃশ্য মলহোত্রা হাউসের সামনে তাদের 6 সন্তান একসাথে খেলে। 3 মা একসাথে রান্নাঘরে হাসছে, গল্প করছে। রঞ্জন আর তার পিতা রাজেশ মলহোত্রা বারান্দায় বসে। রাজেশ বলেন, তুই তো সব হারাতে হারাতে সব কিছু পেয়ে গেলি রে কি? রঞ্জন হেসে বলে, হ্যাঁ বাবা, 3টা প্রেম, 3টা ভ্রান্তি, শেষে একটাই সত্যি। ভালোবাসা যদি সম্মত হয় তবেই সে পবিত্র হয় গি। যেখানে নিষিদ্ধতা মুছে গিয়ে আসে গ্রহণ, সেখানেই শুরু হয় চিরন্তন বন্ধন গো। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে সবার মাঝে শেয়ার করে দিবেন এবং ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই লাইক করে জানাবেন। আর আমাদের এই ইউটিউব চ্যানেলে প্রত্যেক দিন এরকম মজার মজার ভিডিও দেখতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে বন্ধু পাশে থেকো।